খুব একটা রকেট সায়েন্স ছিল না, খুব একটা কঠিন কাজ ছিল না শুভম। তারপরও এই সাধারণ কাজটা করা গেল না, তারপরও যোগ্য অযোগ্য ইচ্ছাকৃতভাবে বাছাই করে দেওয়া হলো না। শুধু মুষ্টিমেয় কয়েকজন চাকরি চোরকে আড়াল করে রাখার জন্য, মুষ্টিমেয় কটা যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য, আরে তাদের জন্য পরে কন্ট্রাকচুয়াল ব্যবস্থা করাও তো যেতে পারতো ইচ্ছে থাকলে। এতজন যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে এভাবে রাস্তায় বসিয়ে দেওয়া হলো। আর এরপর বলা হচ্ছে যে বাম আমলে গণশক্তির রিপোর্টার কোন ওয়াইফ কার চাকরি পেয়েছে, আমরা এই সময়তে সেই স্ক্যামগুলো শুনবো কেন? ওয়াই? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর ক্ষমতা আসার পরে পারতেন তো বামেদের ফাইল খুলতে, খোলেননি কেন? এখন এই কথাগুলো শোনানোর কি মানে, কি দরকার এগুলো শুভম? আজকে দুঃখের দিন, লজ্জার দিন। যোগ্য অযোগ্য লিস্টে আলাদা এই কারণেই রাজ্য সরকার করেনি, কারণ অযোগ্যদের লিস্ট সামনে আনলেই যে তৃণমূল নেতার নাম পাওয়া যাবে যারা টাকা নিয়েছে, তারা সরাসরি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, নয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা করে দেবে। সেই জন্যই যোগ্য অযোগ্যদের নামটাকে সামনে আনা হলো না। আমি বলছি সুপ্রিম কোর্ট আজকে যা রায় দিয়েছে তার সাথে অবশ্যই এই এসএসসি দপ্তর, শিক্ষা দপ্তর, একদম ওপরের যারা কর্মকর্তা আছেন এবং শিক্ষামন্ত্রী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে হয় সেটাও সুপ্রিম কোর্টের দেখা উচিত। এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা যদি দেখেন, তাহলে সেখানে আর্টিকেল 14 এবং আর্টিকেল 16 উল্লেখ করে যাতে ডিসক্রিমিনেশন কারুর সাথে না হয় এবং ইকুয়াল অপরচুনিটি সবাই যাতে পায় সেই কথা উল্লেখ করা হয়েছে। আমি বলছি এই যে যোগ্য এবং অযোগ্য তারা একসাথে ওই 26,000 পদের জন্য পরীক্ষা দেবে, তাহলে তো এটা কি যোগ্যদের সাথে অন্যায়, যোগ্যদের সাথে ডিসক্রিমিনেশন করা হচ্ছে না? কেন যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা কেন আবার সুযোগ পাবে যোগ্যদের সাথে একসাথে? সেটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আপনার মনে থাকবে সেই সময় 23 লক্ষ পরীক্ষার্থী 2016 এসএসসিতে পরীক্ষা দিয়েছিল। তাহলে তার মধ্যে যে 22.5 লাখ পরীক্ষার্থী যারা সুযোগ পায়নি, ওই লিস্টে আসেনি, তাদের মধ্যেও তো অনেকে যোগ্য ছিল। যারা এই অযোগ্য চাকরি প্রার্থী, অযোগ্য যে নাম, সেই অযোগ্য নামগুলোর কারণে সেই 22.5 লাখ থেকে সুযোগ তারা পেল না, বঞ্চিত তারা। তাহলে তারা কেন, তারা তো ডিসক্রিমিনেটেড হলো, তাহলে তারা কেন সুযোগ পাবে না? আমি বলছি আপনি যদি দেখেন এই গত 10 বছরে তৃণমূল সরকারের নেতৃত্বে আমাদের রাজ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে 8,200-র ওপর স্কুল বন্ধ হয়ে গেছে। আমি বলছি কেন সেই স্কুলগুলোকে হবে না বেসরকারীকরণের জন্য, শুধুমাত্র বেসরকারি শিক্ষায় বেসরকারীকরণের জন্য এই এত বড় কনস্পিরেসি করা হলো, এতে ভবিষ্যৎ নিয়ে ছেলেমেলা খেলা হলো। আমি আমার পাশে বসে আছেন শাহানি, প্লিজ আপনারা একটু মানে ধৈর্য হারাবেন না। এতজন মানুষ দেখছেন, তার আমাদের আশা ভরসা বিশ্বাস রয়েছে। আমি জানি না যে কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে যার যায় সেই জানে, যার চাকরি যায়। আপনাদের কাছে কি মনে হচ্ছে সলিউশনটা কি? আবারও পরীক্ষায় বসতে পারবেন? যদি আবার আলাদা করে ইন্টারভিউ তৈরি করা হয়, আলাদা করে আপনাদের জন্য প্যানেল তৈরি করা হয়, পরীক্ষায় বসবেন, ইন্টারভিউ দেবেন? মানে কি 2016-তে যারা আমরা অ্যাপিয়ার করেছিলাম তারা, নাকি নিউ ক্যান্ডিডেটরাও এর মধ্যে ইনক্লুড হবে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ সেটা আপনারা ক্লিয়ার হতে পারছেন না এখনো? না, সেটা আমরা জানি না এখনো, সেই রকম কিছু মানে এটা তো রাজ্যের হাতে আছে বোধহয় কৌস্তব, রাজ্য চাইলে করতে পারে তো, যদি শুধুমাত্র ওই প্যানেলদের জন্য আলাদা করে পরীক্ষা দিতে হয়। যতদূর মনে হয় এটা প্যানেলের ক্ষেত্রেই বলা হয়েছে, হয়েছে তাদেরকে রাখা হয়। তাদেরকে একটি কথা, প্যানেলের নিটের একটা পরীক্ষাতে দুর্নীতি হয়েছিল না, ঠিক, তার সেখানে কি রকম সমাধান হলো, আর আমাদের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা কেন? কোনো সমাধানই হয়নি। দ্বিতীয়বার রি-এক্সাম হওয়ার ব্যাপারটা কি বলুন তো, কি ব্যাপার? না না, সমাধান ব্যাপারটা কি, ব্যাপারটা কি না, ব্যাপারটা কি? এই দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান, যে কমিশন, যে কমিটি তারা নিজেরা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ব্যাপারটা কি? তার জন্য কোর্টে দৌড়াতে হয়নি, তাই সমাধান হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটাও দুর্নীতি, ইঞ্জিনিয়ারিং আপনারা কথা বলছেন কোন মুখে আর বলুন তো? এতজন ছেলেমেয়ের চাকরি খেয়ে কথা বলেন কোন মুখে? ব্যাপারটা কি জিনিস? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।